আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের বাচ্চারা। আশা করি ভালো ও সুস্থ রয়েছো। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, রমজান মাসে তোমরা পড়াশোনা শুরু করেছো। বাট তোমরা একটা বড় ধরনের ভুল করতে যাচ্ছ, সেটা নিয়ে জাস্ট একটু কথা বলি। সেটা হচ্ছে এই বছর এইচএসসি ২৬ এর ফুল সিলেবাসে পরীক্ষা হবে। ফুল সিলেবাসে পরীক্ষা মানে অটোমেটিক পরীক্ষা কঠিন। শিক্ষা অনুযায়ী কোন জায়গায় কি প্রশ্ন কেমন হবে এগুলা দিয়ে কিচ্ছু যায় আসে না। পরীক্ষা এমনি অটোমেটিক কঠিন হয়ে যাবে। কারণ ফুল সিলেবাসে যদি তুমি বিগত বছরগুলোর রেজাল্ট দেখো ২০১৬ থেকে শুরু করে ১৯ সাল পর্যন্ত যদি রেজাল্ট দেখো দেখবা যে 50,000 এর নিচে কিন্তু ক্লাস হচ্ছে যে সবসময় এসেছে। তো তোমাদের এইচএসসি ২৬ এর ফুল সিলেবাস যেহেতু পরীক্ষা, অটোমেটিক তোমাদের কিন্তু এইচএসসি রেজাল্টটা একটু খারাপ হবে যদি না তুমি ট্যাকটিক্যালি এবং ভালোভাবে পড়ো। এখন এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। তোমরা কি বিভিন্ন জায়গায় এক্সাম দিতে গিয়ে এত এক্সামের ভিতরে ঢুকে যাও, নিজের প্র্যাকটিস আর হয় না। আর যে জায়গায় তুমি এক্সাম দাও একটা জিনিস মনে রাখবা, প্রতি জায়গায় এক্সামে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমার কাছে যদি পরীক্ষা দাও আমি আমার প্যাটার্নে প্রশ্ন করবো, কলেজের স্যারের কাছে পরীক্ষা দিলে কলেজের স্যার তার প্যাটার্নে প্রশ্ন করবে, কোন একটা কোচিং এ পরীক্ষা দিলে কোচিং তার প্যাটার্নে প্রশ্ন করবে। সবাই একটা নিজস্ব প্যাটার্ন আছে এবং কিছুদিন পর না সেই প্যাটার্নটা ধরে ফেলা যায় যে তারা কিভাবে প্রশ্ন করবে। সো এই জন্য আমাকে ভ্যারিয়াস প্যাটার্ন চেক করতে হবে, বিভিন্ন জায়গায় প্যাটার্ন বুঝতে হবে যে কোন জায়গায় কিভাবে প্রশ্ন হচ্ছে। এখন এই জন্য আমরা আগে কোভিড এর আগে আমাদের সময় যখন ফুল সিলেবাস পরীক্ষা হতো ২০১৬, তারপর তো আমি স্টুডেন্ট পড়ানো শুরু করলাম ১৭, ১৮, ১৯। ওরা আসলে কিভাবে ভালো করতো, ওদের ভালো করার জন্য আমরা কোন টুল গুলা বাচ্চাদেরকে ব্যবহার করাতাম। সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টুল ছিল টেস্ট পেপার, টেস্ট পেপার, টেস্ট পেপার, টেস্ট পেপার। মানে টেস্ট পেপারের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, যে টেস্ট পেপার নিয়ে মানুষ পুরা পাগল এবং টেস্ট পেপার নিয়ে মানুষ পুরা অস্থির। কারণ কি? কারণ হচ্ছে টেস্ট পেপার সলভ করলে সব জায়গায় প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো তোমাদের যদি আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, সে আচ্ছা আগেই বলে নি কোনো টেস্ট পেপার থেকে কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয়নি। তুমি ভাবতে পারো যে টেস্ট পেপার নিয়ে প্রায় প্রচার প্রচার চালাচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে না। টাকা পয়সা দিলে সেটাই প্রচার করতাম, ভালোই হতো, বাট কেউ টাকা পয়সা দেয়নি। এটা জাস্ট আমি তোমাদেরকে যেহেতু আমার ২০ সালের আগে স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, ২০ এর আগে স্টুডেন্টদের অবস্থা দেখার এক্সপিরিয়েন্স আছে, সেটা থেকে তোমাদের বলছি। কারণ তোমরা বেশিরভাগই বিভিন্ন কোচিং সেন্টারে বই নিয়ে হচ্ছে বলতেছে ভাই আমার এই বই আছে, ওই বই আছে। ওকে থাকুক বই, কোনো সমস্যা নেই, বাট তোমাকে কিছু অ্যাড অন করতে হবে। আরেকটা কথা বলি, এই কথাটা চাইলে তোমার অভিভাবকদেরও শুনাইতে পারো, যে এই যে একটা বছর ২০২৬ সালে, এই সালে তোমার এইচএসসি পরীক্ষা হবে, এই সালে তোমার অ্যাডমিশন টেস্ট হবে, এই সময়টায় কিপটামি করে কোনো লাভ নেই। এই সময় দরকার হলে ধার দেনা করে হলেও তোমার পেছনে ইনভেস্ট করতে হবে। কারণ তোমার পেছনে যত ইনভেস্ট করা হবে তত বেশি আউটকাম আসার একটা সম্ভাবনা আছে। আর যত কম ইনভেস্ট করা হবে এই মুহূর্তে তোমার পেছনে, তত কিন্তু হচ্ছে যে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সো এই টাইমে তোমার বিভিন্ন রিসোর্সের জন্য, বিভিন্ন কোর্সের জন্য, বিভিন্ন বুকস এর জন্য তোমাকে তোমার ফ্যামিলিকে ইনভেস্ট করতে হবে। নাই টাকা নাই, ধার দেনা করে হলেও করতে হবে। এটা একদম সত্যি কথা বলতেছি। ঠিক আছে, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এটাই হচ্ছে বাস্তবতা। কারণ তুমি এক জায়গায় চান্স পেয়ে গেলে টিউশন করে তুমি সে টাকাটা তুলতে পারবা, কিন্তু চান্স যদি না পাও তাহলে কিন্তু তোমার জন্য এবং তোমার ফ্যামিলির জন্য যে সিচুয়েশনে তোমরা আসো সেই সিচুয়েশনেই কিন্তু তুমি পড়ে থাকবা। সেই সিচুয়েশন থেকে কিন্তু আর উঠতে পারবে না। বাংলাদেশে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, আমাদের কিন্তু আমাদের সিচুয়েশন চেঞ্জ করার উপায় একটাই, সেটা হচ্ছে পড়ালেখা করা। পড়ালেখা করে, টিউশন করে, তারপর হচ্ছে নিজের পরিস্থিতি পরিবর্তন করা। এছাড়া আমাদের সামাজিক বাস্তবতায় কিন্তু হচ্ছে অন্য কিছু করে খুব বেশি চেঞ্জ করা যায় না। বিজনেস বলো, অন্য কিছু বলো, সেটা আসলে সবাই ভালো করতে পারে না। আচ্ছা দেখ, যে কথাটা বলতেছিলাম, দেখো এইচএসসি ২৬ তোমাদের ফুল সিলেবাস এক্সাম কত বছর পর দিচ্ছে? ৬ বছর পর। তোমাদের আগে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে কার? তোমাদের আগে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে ২০১৯ সালে। তারপর কিন্তু আর ফুল সিলেবাসে পরীক্ষা হয় না। সো এই যে তোমার যদি আমি যদি বায়োলজির কথা বলি, তোমার এক্সট্রা সিলেবাস মানে শর্ট সিলেবাস আগে যে ৫ বছর পরীক্ষা হয়েছে, তার বাইরে এক্সট্রা সিলেবাস বোর্ডে ৩, ৫, ৬, ১০, ১১, এখান থেকে এই বছর অন্তত ৩টা সিকিউ আসবেই আসবে। কোনো সন্দেহই নাই, এখান থেকে ৩টা সিকিউ, এমনকি ৪টা সিকিউ দিতে পারে। টিচাররা এবছর প্রশ্ন করার ক্ষেত্রে যেই চ্যাপ্টার গুলা আগের বছরগুলা, বিগত বছরগুলো ছিল না, সেগুলোকে বেশি প্রেফার দিবে। কেন দিবে? কারণ এগুলো তো আগে ছিল না, আমার নতুন চ্যাপ্টার। টিচারদের কাছে মনে হবে এগুলো যেহেতু নতুন অধ্যায়, সেগুলোর উপর একটা বিশেষ গুরুত্ব দিই আমরা। আর জুলজির ক্ষেত্রেও দেখো ৬, ৮, ৯, ১০, ১২, এখান থেকেও মিনিমাম তোমার ৩টা সিকিউ আসবেই আসবে। সো এখন তুমি বলতে পারো ভাই আমি শুধু শর্টের চ্যাপ্টার গুলা পড়বো, সেগুলো করে আমি ফাটাই দিব। দেখো ফুল সিলেবাসে যখন পরীক্ষা হবে, ফুল সিলেবাসে অবশ্যই মার্জড কোশ্চেন থাকবে, যে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার লিঙ্ক আপ থাকবে। কারণ নাইলে কিন্তু ১২টা চ্যাপ্টারের মধ্যে টিচারদের টার্গেট থেকে অন্তত 10টা চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন দিব। সো মার্জ যদি না করা হয়, 10টা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন করা কঠিন হয়ে যাবে। প্লাস এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ আসবে না, মিনিমাম ১০ থেকে ১৫টা এমসিকিউ হবে।
এমন হতে পারে কোনো চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ দিয়ে দিছে, এখানে মিনিমাম 10 থেকে 15টা এমসিকিউ হবে। এখন এই যে সিকিউ গুলো আসবে, এই এমসিকিউ গুলো আসবে, এই সিকিউ এমসিকিউ গুলা তোমরা যে বিভিন্ন বইয়ের কথা বলতেছো সেই বইগুলা থেকে পাবা, সেই বইগুলাতে পাবা না, পাইলেও সেগুলো 18 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন, 16 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন। সেই সালের প্রশ্নগুলোর সাথে বর্তমান টিচারদের মেন্টালিটি কি সেম হবে? তোমার কাছে কি মনে হয় যে 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন যে টিচার করছে 2026 সালে এসে সেই টিচারই প্রশ্ন করবে? সেই টিচারের প্রশ্নই না হবে, সেই টিচার এখনো হয়তো ওয়ার্কিং না, এমন হইতে পারে 2016-17 সালের দিকে যে টিচার প্রশ্ন করছে। তো টিচারদের মেন্টালিটির একটা বিষয় আছে, প্লাস অ্যাডভান্সমেন্ট যে হইছে দুনিয়াতে, সেই অ্যাডভান্সমেন্ট অনুযায়ী টিচারদের চিন্তাধারারও তো পরিবর্তন আসছে। স্পেশালি এই জিনিসটা ফিজিক্সে বেশি ইম্প্যাক্ট ফেলে, ম্যাথে ইম্প্যাক্ট ফেলে, কেমিস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলে, যে তোমার টিচারদের চিন্তাধারার উপর প্রশ্নের প্যাটার্নের কিন্তু একটা ভিন্নতা আসে। ফিজিক্স অনেক সময় বোর্ডে এমন প্রশ্ন করে যেগুলো বুয়েটেও হয় না, বিভিন্ন বোর্ডে, স্পেশালি রাজশাহী বোর্ডের প্রশ্ন, তারপর হচ্ছে তোমার দিক থেকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন, দিনাজপুর বোর্ডের প্রশ্ন প্রশ্ন কিন্তু অনেক ডিফিকাল্ট হয়। ঢাকা বোর্ডের প্রশ্ন কিন্তু 2018 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন ভয়ঙ্কর কঠিন হয়েছিল, কিন্তু 2018 সালে, যদিও 18তে মেবি সব বোর্ড একসাথে পরীক্ষা হয়েছিল, মানে 18 প্রশ্ন খুবই কঠিন ছিল। সো এই যে জায়গাগুলায় তোমাকে টিচারদের মেন্টালিটি চিন্তা করতে, টিচারদের বুঝতে প্রশ্ন কোন প্যাটার্নে হইতে পারে সেটার জন্য টেস্ট পেপার ইম্পর্টেন্ট। আমাদের সময় আমরা যেটা করতাম, টেস্ট পেপার খুলে টেস্ট পেপার থেকে বড় বড় কলেজগুলোর প্রশ্ন দেখতাম, ক্যাডেট কলেজগুলোর প্রশ্ন দেখতাম, ঢাকার বিখ্যাত কলেজের প্রশ্ন দেখতাম, ঢাকার বাইরে বিখ্যাত কলেজগুলোর প্রশ্ন দেখতাম, অন্তত 20 থেকে 40টা বোর্ডের 20 থেকে 40টা কলেজের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করতাম। কলেজের প্রশ্নগুলো করে কে? ওই কলেজের সবচেয়ে সিনিয়র টিচার কলেজের প্রশ্ন করে। ওই কলেজের সবচেয়ে সিনিয়র টিচার যে প্রশ্ন করতেছে সে তারাই কিন্তু বোর্ডের প্রশ্ন করে। যেমন গত বছর দেখা গেছে ঢাকা বোর্ডের জুলো বোটানি পরীক্ষার প্রশ্ন সিলেটের একটা প্রশ্নের হুবহু কপি পেস্ট দিয়ে দিছে, হুবহু 25টার মধ্যে 23টা প্রশ্ন মিলে গেছে। কি হয়েছে? ওই সিলেটের স্যার প্রশ্ন জমা দিছিল, তার প্রশ্নটা একসেপ্ট করছে, সে আবার সেম প্রশ্ন টেস্ট পরীক্ষায় দিয়ে দিছে। সো যে স্যার বোর্ডে প্রশ্ন জমা দিবে তার মাথায় তো থাকবে যে কোন টাইপের প্রশ্ন আমি দিছি, সে সেম টাইপের প্রশ্ন কিন্তু কলেজের টেস্ট পরীক্ষার মধ্যে করে, হয়তো হুবহু না, সেম টাইপের প্রশ্ন করে। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে জিনিসটা, সেটা হয়েছে যে আমরা টেস্ট পেপার সমাধান করতে হবে। টেস্ট পেপার কিনে টেস্ট পেপারের অন্তত টপ 20টা কলেজের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপারের মধ্যে কিন্তু যে কলেজের প্রশ্নগুলো একদম হুবহু সাজায় দেওয়া থাকে, এমসিকিউ থাকে, সিকিউ থাকে, লাস্টে কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকে, এবং দেখা যায় তোমার পড়া শেষে টেস্ট পেপারের মধ্যে 20 থেকে 30টা কলেজের প্রশ্ন দেওয়া থাকে প্র্যাকটিস করার জন্য। সো প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে সফলতা দিবে, মনে রাখবা, মোর প্র্যাকটিস মোর চান্স টু সফলতা। যত বেশি প্র্যাকটিস করবা সফলতার সম্ভাবনা তত বেশি। তোমরা খালি এক্সাম দিতে চাও, এক্সাম দিতে চাও, এক্সাম দিতে চাও। আমি আমার এইচএসসি লাইফে টেস্টের পর কোনো মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়েছিলাম। ম্যাথ আর হচ্ছে ফিজিক্স এর জন্য কলেজের টিচারের কাছে 1 সপ্তাহ গিয়ে যাইনি, দিচ্ছি প্রশ্ন প্যাটার্ন আমার কাছে ভালো লাগতেছে না, কি সব প্রশ্ন হচ্ছে দিয়ে রাখছে। সো আমি বসে বসে টেস্ট পেপার সমাধান করছি, টেস্ট পেপার সমাধান আমার বোর্ড পরীক্ষা কিন্তু অনেক হেল্প করছে। টেস্ট পেপার সমাধান করতে হবে, বিগত বছরের প্রশ্ন টেস্ট পেপার থেকে দেখো, বোর্ডের প্রশ্নগুলো দেখো, তারপর হচ্ছে বিভিন্ন কলেজের প্রশ্নগুলো দেখো, টেস্ট পেপার ধরে 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 সমাধান করো। কোন টেস্ট পেপার কিনবো আমি জানি না, এক একবার এক এক টেস্ট পেপার ভালো হয়, এক একবার এক এক টেস্ট পেপারের কাজ ভালো হয়। সো কোন টেস্ট পেপার ভালো সেটা দেখে খুঁজে বুঝে টিচারদের সাথে আলোচনা করে দেখতে পারো, ঠিক আছে? যে জায়গায় পড়তেছো সেখানে জিজ্ঞাসা করো, এখনো তো বের হয়নি, বের হইলে দেখতে পাবো যে কোনটা ভালো, কোনটা আমাদের সাজাইতে ভালো, কোনটার মধ্যে দেখা যায় সবগুলো জিনিস দিছে, কোনটা প্র্যাকটিস করে লাভ হবে। সো টেস্ট পেপার কিন্তু লাগবে অন্তত আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টে টেস্ট পেপার মাস্ট। বাংলা ইংলিশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ট্রেডিশনাল টেস্ট পেপারের চেয়ে অন্য বিভিন্ন বুক থাকে যেগুলো বাংলা ইংলিশের জন্য বা ইত্যাদির জন্য ভালো হয়। সো এই হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সো তুমি একটা জিনিস মাথায় রাখো, এই বছরে কিন্তু আমাদের এইচএসসি 26-এ অ্যাডমিশন হচ্ছে, 25-এর অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল যে কার এইচএসসি রেজাল্ট ভালো। কারণ এইচএসসি রেজাল্ট ভালো না এরকম অনেকে কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারে নাই, অনেকগুলো জায়গায় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে চান্স পায়নি এইচএসসি রেজাল্ট খারাপের জন্য। এইচএসসি রেজাল্ট কার ভালো সেটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে অ্যাডমিশনে আমি সফলতা পাবো কি পাবো না। কারণ এইচএসসি জিপিএ যদি তোমার কম হয়ে যায় তখন কিন্তু অ্যাডমিশনে তুমি অটোমেটিক পিছিয়ে গেলা। সো এইটা মাথায় রেখেই কিন্তু তোমাকে আগাইতে হবে, এইচএসসিটাকে কিন্তু ফুল ফোকাস দিতে হবে, সাথে অ্যাডমিশনের একটু টাচ আপ নিয়ে রাখতে হবে যে না মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো কিভাবে হইতে পারে, মেডিকেলের জন্য কিভাবে পড়বো, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে পড়বো, একটু টাচ আপ নিয়ে রাখতে হবে। আগের ব্যাচগুলো যেমন অ্যাডমিশন নিয়ে অনেক পাগলামি করার সুযোগ পেয়েছে, অ্যাডমিশনের জন্য দেখা গেছে এইচএসসি শেষ হওয়ার আগে অ্যাডমিশনের সিলেবাস শেষ করার সুযোগ পাইছে, তোমরা কিন্তু ফুল সিলেবাস ব্যাচ হয় এই সুযোগ পাচ্ছ না।
বাট কিছুটা টাচ আপ নিয়ে রাখতে হবে। এই জন্য আমরা কিন্তু এই রমজানের মধ্যে এই পর্যন্ত আলফা আলো ব্যাচ লঞ্চ করি নাই। আমরা ইনশাল্লাহ 10 মার্চ লঞ্চ করব। ঈদের পর 27 মার্চ থেকে আমরা ক্লাস নিব। খুব বেশি ক্লাস নিব না, সপ্তাহে 3টা করে ক্লাস নিব শুধু। আমরা জাস্ট তোমাদের এনভায়রনমেন্টের সাথে যে কিভাবে একটা চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য তোমাকে গুছিয়ে ফেলতে হয়, কিভাবে একটা চ্যাপ্টারকে তুমি সুন্দর করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে অ্যাডমিশনের জন্য, সেটা কিন্তু আমরা এই আলফা ব্যাচে তোমাদেরকে দেখাই দিব। আমাদের 7ম ব্যাচ আসতে যাচ্ছে ইনশাল্লাহ, এবং একদম কমপ্যাক্ট ভাবে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি। তো লঞ্চ হলে বিস্তারিত জানতে পারবা। কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে মিশনের পড়ার যা পড়ো এইচএসসি ফোকাস রেখে তারপর আগাইতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে প্রি মেডিকেল ব্যাচে, প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হতে পারছে না, এইচএসসি রেজাল্টের পর তাদের কন্টিনিউ করতে পারতেছে না। এই রেটটা কিন্তু অনেক হাই বিগত কয়েক বছর ধরে। সো আমরা এই ব্যাচগুলোতে প্রতিদিন 5 মানে ডেইলি সপ্তাহে 5টা 6টা ক্লাস নিয়ে প্রেশার দিয়ে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ করতে চাই না। কারণ এখন তোমাকে একটু টাচ আপ দিয়ে রাখলে এইচএসসি পর তুমি অনেক জোরে দৌড়াইতে পারবে, কোনো সমস্যা হবে না। সো টেস্ট পেপার নিয়ে আশা করি তোমাদের আসল উত্তরটা আমি দিতে পারছি। কারণ আমি কালকে গ্রুপে একটা পোস্ট করার পর সবাই বলতেছিল, ভাই আমার এই কোচিং এর বই আছে, কোচিং এর বই আছে, হবে নাকি? অবশ্যই হবে, সেটা রাখো, সাথে একটা টেস্ট পেপার অ্যাড অন করো, একটু কষ্ট হইলেও অ্যাড অন করো। আবারও বলতেছি, এই একটা বছর কষ্ট হইলেও কিছু জায়গায় অ্যাড অন করতে হবে, তাহলে দেখবা যে তুমি পিছায় যাও। এই যে তোমার 12-14 বছরের পরিশ্রম, সে 12-14 বছরের পরিশ্রম থেকে তুমি পিছায় যাবা। কারণ এই সময়টায় যেমন যে পরিশ্রমটা দামি, ঠিক তেমনি সঠিক জায়গায় সঠিকভাবে টাকা পয়সা ইনভেস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি অনেকের পরিবারে অনেক সমস্যা আছে, বাট করতে হবে, চেষ্টা করতে হবে, নিয়ত রাখতে হবে। নিয়ত রাখবা, দেখবা আল্লাহ সহজ করে দিয়েছে পুরো বিষয়টা। So, আশা করি ক্লিয়ার। আর কোনো কোশ্চেন কনফিউশন থাকলে কমেন্টে জানাবা। আমরা এখন থেকে তোমাদের জন্য রেগুলার বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে আমার এফসিপিএস পরীক্ষা, এমএসসি পরীক্ষা, নানা পরীক্ষার জন্য তো আমি 2-2.5 মাস গ্যাপ নিয়েছি, নিজের ক্যারিয়ারটাকে একটু গুছিয়ে নিলাম। কারণ যেহেতু আমি অ্যাজ এ ডক্টর হিসেবেই তোমরা আমাকে চিনো, আমি যদি ভবিষ্যতে ডাক্তারি না করি, সারাদিন স্টুডেন্ট পড়ে, সেটা তোমাদের কাছে কদিন পর ভালো লাগবে না। সো দ্যাটস ওয়াই একটা ডুয়েল লাইফ মেনটেন করার জন্য ভাইয়া ডক্টরি প্রফেশনেও পিজি হসপিটালে বিএমই তে ট্রেনিং এ ঢুকেছি। একই সাথে তোমাদের নিয়েও কাজ করছি, অনলাইন অফলাইন সব মিলিয়ে। ইনশাল্লাহ আবার আমাদেরকে অ্যাক্টিভ ভাবেই তোমরা পাবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।